বন্ধুরা, শুরু হয়ে গেল আবারও এক ভয়ঙ্কর যুদ্ধ। 1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে F-35 ফাইটার জেট টেক অফ করে। ইসরায়েল থেকে জর্ডনে প্রবেশ করে পশ্চিম দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই সে দিক বদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে এবং সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাস্কার দিকে। আর বিকেল ঠিক 5:03 ওই ফাইটার জেট অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের উপর। আর মুহূর্তের মধ্যে বিল্ডিংটা ভেঙে গুড়িয়ে যায় আর প্রায় 13 জন মানুষের মৃত্যু হয়। তার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা সাইদ। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় যে তারা এই আক্রমণের বদলা নেবে। এবার প্রশ্ন হলো, ইরান কি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে? আর ইসরায়েল কেন অন্য দেশের মাটিতে ইরানের উপর হামলা করলো? এছাড়া ইসরায়েল F-35 ফাইটার জেট আক্রমণ করার জন্য সরাসরি সিরিয়ায় না গিয়ে কেন প্রথমে জর্ডন হয়ে সিরিয়ায় প্রবেশ করলো? বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে প্রাচীন কাল থেকে আমাদের পৃথিবীতে যত সাম্রাজ্য শাসন করে তাদের নিজেদের মধ্যে যত শত্রুতা থাকুক না কেন, তারা কখনো কোনো দেশের রাষ্ট্রদূতের উপর হামলা করতো না। কারণ রাষ্ট্রদূতের উপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা। এমনকি বর্তমান সময় দাঁড়িয়েও সমস্ত দেশ এই রাষ্ট্রদূতদের উপর হামলা করাটাকে সব থেকে বড় অপরাধ হিসেবে ধরা হয়। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে ইসরায়েল কেন ইরানের এই রাষ্ট্রদূতের উপর হামলা করলো? এবং এর জবাবে 13 এপ্রিল রাত্রিবেলা 331টি মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলের উপর হামলা চালায় ইরান ও তার সহযোগীরা। যদিও ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে এই হামলার 99% মিসাইল এবং ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে তারা। আর একটা আশ্চর্যের বিষয় হলো, এই যে এখন ইসরায়েল ও ইরানের মধ্যে এত শত্রুতা, তাদের মধ্যে একটা সময় কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল। এবার প্রশ্ন হলো, তাহলে হঠাৎ এমন কি হলো যে সেই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো? বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই আলোকপাত করব। ইসরায়েলের এই হামলা এবং তার প্রতিরোধমূলক ইরানের মিসাইল অ্যাটাক, এগুলো কি কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? বন্ধুরা, সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইসরায়েল ও হামাস যুদ্ধের প্রায় 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসে গাজায় প্রায় 30,000 মানুষ মারা গেছে। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে প্রতিদিন হাজার হাজার মানুষ অনাহারে মারা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সমগ্র বিশ্ব চুপ করে আছে। এবার আসি, ইসরায়েল এই ফাইটার জেট F-35 প্রথমে কেন জর্ডনে প্রবেশ করেছিল এবং তারপর সিরিয়ায় গিয়ে হামলা করলো? তারা তো সরাসরি গিয়ে হামলা করতে পারতো। বন্ধুরা, এর কারণ হলো সিরিয়ায় থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স S-300 এবং S-400, যেটা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। আর এর আগে ইসরায়েল যতবার সিরিয়ার উপর আক্রমণ করেছে, তারা ঠিক এভাবেই প্রথমে জর্ডন হয়ে তারপর সিরিয়ায় প্রবেশ করেছে, যাতে তারা রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাভয়েড করতে পারে। তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায় নেয়নি, আবার তারা এটাও বলেনি যে তারা এই হামলা করেনি। বন্ধুরা, যদি একটু আমরা ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে দেখা যায় ইসরায়েল যে ইরানের উপর হামলা করলো, এটা কিন্তু নতুন নয়। এর আগেও বহুবার ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। ইরানের টপ কমান্ডার নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলেছে, অথচ সেই ঘটনাগুলো নিয়ে সারা বিশ্বে এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি, যেটা কিনা এইবার দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হলো, এই আক্রমণটা নিয়ে ইরান কেন এত সিরিয়াস? দেখুন, এর কারণ হচ্ছে ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করত, মানে পিছন থেকে হামলা করত, কিন্তু ইসরায়েল এবার সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে। কিভাবে, চলুন সেটা একবার বলি। দেখুন, যে ইরানি কনসুলেটের উপর ইসরায়েল হামলা করেছিল, সেটা সিরিয়ায় থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এটা হলো ইরানের টেরিটরি। আরেকটু সহজভাবে বলি, আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসির মানে জানেন, যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্যান্য দেশের দূতাবাস থাকে, যেখানে সমস্ত ডিপ্লোম্যাটরা মানে রাষ্ট্রদূতরা থাকেন। আর এই অ্যাম্বাসিগুলো তৈরি হয় দুই দেশের সমঝোতার মাধ্যমে। রাজনৈতিক এবং কূটনৈতিক কথাবার্তা আদান প্রদানের জন্য এগুলোকে ব্যবহার করা হয়। আর কনসুলেট এক প্রকার অ্যাম্বাসির মতোই কাজ করে, তবে এখানে কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। এবার অন্য দেশে অ্যাম্বাসি থাকার মানে হলো সেটা ওই দেশের জমি। মানে ধরুন, পাকিস্তানের একটা অ্যাম্বাসি
ভারতে বা বাংলাদেশে আছে, তো সেই অ্যাম্বাসিটা পাকিস্তানের প্রপার্টি হিসেবে ধরা হবে। সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি পাকিস্তানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। তা সেখানে কোনো ক্রাইম হোক বা মিলিটারিদের কোনো কাজকর্ম হোক, যদিও অ্যাম্বাসিতে এই রকম কাজগুলি করা অনুচিত। এই অ্যাম্বাসি রক্ষার দায়িত্ব কিন্তু যে দেশে এই অ্যাম্বাসিটা আছে তাদের। এই অ্যাম্বাসির উপর হামলা মানে ওই দেশের উপর হামলা করার সমান। এবার ওই অ্যাম্বাসি বা কনসুলেট এই দুটো জায়গাতেই কিন্তু একই নিয়ম লাগু হয়। এবার ইসরায়েল যেহেতু কনসুলেটের উপর হামলা করেছে, আর সেই হামলায় ইরানের ডিপ্লোম্যাটরা মারা গেছেন, তাই ইরানের কাছে এটা সরাসরি দেশের উপর হামলার সমান। আর ইরানের কাছে এটা একটা সুযোগ যে তারাও এই কারণটা দেখিয়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে পারবে। সেদিন কনসুলেটে যারা হামলায় মারা গেছিল তাদের মধ্যে ইরানের দুজন টপ ব্রিগেডিয়ার ছিল, মোহাম্মদ রেজা জাইদি এবং মোহাম্মদ হাদি হাজি জাইদি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই কনসুলেটে মিলিটারিরা কি করছিল? জানা যাচ্ছে ইরানের একজন আর্মি নিজের পরিচয় গোপন করে এটা দাবি করেছেন যে সময় ইসরায়েল এই বিল্ডিং এর উপর হামলা করেছিল তখন এই কনসুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্সদের মেম্বাররা প্যালেস্তাইনের ইসলামিক জেহাদিদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে। আর প্যালেস্তাইনের জেহাদিদের ইরান ফান্ডিং দিয়ে সাপোর্ট করে। মানে যে কনসুলেটে বসে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত, সেখানে বসে ইরান গাজায় চলা কোনো যুদ্ধের প্ল্যানিং করছিল, মুসলিম জঙ্গি কার্যকলাপের প্ল্যান করছিল। আর ঠিক এই কারণেই ইসরায়েল এখানে হামলা করেছিল বলেই জানা যায়। এবার প্রশ্ন হলো, ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হলো? বন্ধুরা, আপনি যদি একটু পিছিয়ে যান, মানে 1960-এর দশকে যখন কোল্ড ওয়ার চলছিল, তখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এই কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল। অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, তিনিও আমেরিকার সাপোর্টার ছিলেন। আর তখন দুই দেশের কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। ইরান এই সময় ইসরায়েলের বড় তেল রপ্তানিকারী দেশ ছিল। মানে বলতে পারেন এই দুটো দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়, তখন মোহাম্মদ রেজার ক্ষমতা চলে যায়। আর সেই ক্ষমতা চলে আসে আয়াতুল্লাহ খোমেনির কাছে। আর সেই মুহূর্ত থেকেই ইরানের সাথে ইসরায়েলের সব রকম সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে এর পেছনে আরও একটি কারণ আছে। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের লিডার। কিন্তু শুরুর দিকে ইরানের সাপোর্ট ছিল শুধুমাত্র শিয়া মুসলিমদের প্রতি। কিন্তু ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুমাত্র শিয়া মুসলিমদের সাপোর্ট নিয়ে ইরান কখনোই মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না, কারণ শিয়াদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেকটাই কম। এবার শিয়া এবং সুন্নিদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, তারা কিন্তু একটি বিষয়ে একজোট ছিলেন, সেটা হলো প্যালেস্তাইন ইস্যু। তাই ইরান এবার থেকে ইসরায়েলের সরাসরি বিপক্ষে চলে যায়। তবে এখানে আরও একটা বিষয় ছিল, সেটা হলো আমেরিকা ও ব্রিটেন বহু বছর ধরে ইরানে তেলের জন্য ইরানের ভেতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল। এমনকি তারা ইরানের তেলের বেশিরভাগটাই নিজেদের দেশে নিয়ে চলে যেত। ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল তার একটা প্রধান কারণ ছিল এই আমেরিকা। আর যেহেতু ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো ছিল, তাই ইরানের এই নতুন ইসলামিক সরকার ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে আপনি জানলে অবাক হবেন, গোপনে কিন্তু এই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। আর এর কারণ হলো, সে সময় সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করেছিল। আর ইসরায়েল এবং ইরানের দুজনেরই কমন শত্রু ছিল ইরাক। তবে ইসরায়েল সেই সময় আনঅফিশিয়ালি ইরানকে যুদ্ধে সহায়তা করেছিল। তারা এটাও ভেবেছিল যে ইরানে বর্তমানে যে আয়াতুল্লাহ খোমেনির শাসন চলছে সেটা বেশি দিন টিকবে না। সেই সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার ইয়ান জ্যাক রাবিন, তিনি পরবর্তীকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি বলেছিলেন ইরান ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড, তারা ইরানের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। কিন্তু ইসরায়েল বা আমেরিকা যেটা ভেবেছিল, মানে আয়াতুল্লাহ খোমেনির সরকার যে ভেঙে যাবে, তেমনটা কিন্তু হয়নি। আর 1989 সালে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে গিয়ে পৌঁছয়। এরপর থেকে ইরান নানাভাবে ইসরায়েলের উপর হামলা করেছে।
হিজবুল্লাহ সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ইরান ফান্ডিং দিত, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় 2012 থেকে 2020 মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় $16 বিলিয়ন খরচ করেছে ইরান। অন্যদিকে ইসরায়েল ও ইরানের উপর সময় সময় সাইবার অ্যাটাক করত, তাদের টপ কমান্ডারদের হত্যা করত। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে ইরান বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে পারমাণবিক বোমা বানানোর জন্য, আর যখনই ইরান এই বোমা বানানোর কাছাকাছি পৌঁছে যায়, ইসরায়েল তখনই ইরানের সায়েন্টিস্টদের মেরে ফেলে। তো এই গেল ইরান ও ইসরায়েলের সম্পর্কের ইতিহাস। এই মুহূর্তে ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধে যায় আর তারা যদি সেই সুযোগে ইরানের কিছুটা অংশ দখল করে নিতে পারে, কারণ আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট দেয়, তাহলে যুদ্ধবিরতির পর সমঝোতা করতে ইরানের ওই দখল করা এলাকা ছাড়তে গিয়ে তারা গাজার কিছুটা এলাকা নিজেদের দখলে করে নিতে পারে। কারণ গত 6 মাসে ইসরায়েল গাজার যে এলাকা দখল করেছে সেটাকে কিন্তু এত সহজে তারা ছাড়বে না। তারা চেষ্টা করবে এই ঘটনাটা যাতে ইউনাইটেড নেশনে যায় আর সেখানে অফিসিয়ালি এই জায়গাটা নিজেদের দখলে করে নিতে পারে। এছাড়াও দেখুন, ইসরায়েলের জনগণের মধ্যে উগ্র জাতীয়তাবাদ নেতানিয়াহু ঢুকিয়ে দিয়েছেন। তাতে ইসরায়েলের জনগণ প্যালেস্তাইনের মানুষের না খাইয়ে মরার কথা বলছে। এই যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে ইসরায়েলের জনগণের মনে আবার সেই বেসিক নিড, শিক্ষা, চাকরি, খাদ্য, এই সব চিন্তা ঢুকে যাবে, আর তখন সে আর ক্ষমতায় থাকতে পারবে না। কারণ যুদ্ধের আগেই তার সমর্থক অনেকটা কমে গিয়েছে। তাই যতদিন যুদ্ধ চলবে ততদিন জনগণের মাইন্ড ডাইভার্ট থাকবে। নইলে ভাবুন, 7ই অক্টোবর হামলায় কতজন মারা গিয়েছিল? মাত্র 1300 জন ইসরায়েলি। এর জবাবে বদলা নিতে 30,000 মানুষকে তারা ইতিমধ্যেই মেরে ফেলেছে। এমনকি ইসরায়েলের প্রায় 250 জন সৈনিক মারা গেছে, কিন্তু এর পরেও তাদের বদলা নেওয়া শেষ হয়নি, আর গোটা বিশ্ব চুপচাপ তামাশা দেখছে। এবারে প্রশ্ন হলো, ইসরায়েল কেন এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী করছে? রাষ্ট্রসংঘ কেন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না? কেন যুদ্ধটাকে জিয়ে রাখা হচ্ছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।